নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিনে। শুরুতেই জানাবো এই মুহূর্তে সূচকের অবস্থান। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস এবং লেনদেনের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত 2 ঘন্টার উপরে লেনদেন কার্যক্রম ছাড়িয়েছে এবং ইতিবাচক অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। বিএসসির প্রধান সূচক বিএসসিএক্স 52.11 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 4,596 পয়েন্টে। অপর দুটি সূচকের মধ্যে ডিএস30 ক্ষেত্রে একই চিত্র, 25.33 পয়েন্টের মতো বেড়েছে, রয়েছে 1,756 পয়েন্টে। এছাড়াও সরিয়ার সূচক ডিএসইএস ইতিমধ্যেই 13.50 পয়েন্ট বেড়ে রয়েছে 1,112 পয়েন্টে। মোট লেনদেন 382 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়াও হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখন পর্যন্ত দর বাড়ার তালিকাতে রয়েছে 144টি কোম্পানি, হারিয়েছে 69টির দর। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 159টির দর বেড়েছে, হারিয়েছে 66টির দর এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 10টি ফান্ডের দর বেড়েছে এবং হারিয়েছে 9টি ফান্ডের দর। এ ছিল এখনকার মতো ঢাকার পুঁজিবাজারের সূচকের অবস্থা। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিএ ফার্ম মসি মুহিত হক অ্যান্ড কোং এর পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিন। জনাব ফোরকান উদ্দিন, কেমন আছেন? ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আমি একটু, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং একটি সপ্তাহ যেটা আমরা পার করেছি একটু উল্লেখযোগ্য ছিল এবং প্রথম দুটি কার্যদিবসে আপনি জেনেছেন হয়তো যে সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু লেনদেনে বিঘ্ন ঘটে, কিন্তু পরবর্তীতে যদি ওভারঅল আমি একটু মার্কেটের চিত্রটা আপনাকে বলি, তার আগের সপ্তাহ থেকে কিন্তু গত সপ্তাহে ইন্ডেক্স বেড়েছে, যদিও লেনদেন একটু কম দেখেছি আমরা, 2% মতো কমেছে লেনদেন। ওভারঅল মার্কেটকে নিয়ে আপনার বিশ্লেষণ কি হবে? আসলে গত সপ্তাহে বাজারে যে অবস্থাটা ছিল সেটার জন্য তো আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন যে বাজারে আপনার যে 2 দিন আপনার ট্রেডিংয়ে যে প্রবলেমটা হয়েছিল সেটার কারণে তো ডেফিনেটলি আপনার বাজারে লেনদেনের পরিমাণটা কমেছে। আর সবচেয়ে বড় যে কিছু জিনিস কাজ করেছে সেগুলো মানুষের ভিতরে মানে বাজেটকে নিয়ে একটা শঙ্কা, কি আসছে কি আসবে এরকম একটা চিন্তা নিয়ে কাজ করেছে। সেকেন্ড কাজ করেছে, আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে একটা মিটিং ছিল। সেখানে আপনার বিনিয়োগ সীমা এবং ব্যাংকগুলোর বিনিয়োগের সীমা, সময়সীমা এবং ব্যাংকগুলোর বিনিয়োগের ডেফিনেশন, এই দুইটা ইস্যু নিয়ে ডিসকাশন ছিল। সেখানে বাংলাদেশ ব্যাংক ছিল, বিএসসিসি ছিল, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ছিল, দেয়ার আর সাম আদার স্টেক হোল্ডার্স দেয়ার। তো এরকম একটা সিচুয়েশনে ওখানে কি রেজাল্ট আসছে এটা নিয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা ছিল, প্লাস মান্থ এন্ডের একটা ইস্যু ছিল। এই সব কিছু মিলিয়ে কিন্তু বাজারটা খুব যে একটা বড় ধরনের আস্ফালন অথবা লেনদেন হওয়ার কথা ছিল সেরকম ভাবে কিন্তু হয়নি। উল্লেখ করে বলি আপনাকে সেই ক্ষেত্রে যে প্রথম দিন যখন লেনদেনে একটু ঝামেলা হলো, সেদিন 1 ঘন্টা 40 মিনিট লেনদেনেও 300 কোটি টাকার উপরে টার্নওভার ছিল, আর বাদবাকি যেই 4 দিন লেনদেন হয়েছে প্রত্যেকটি দিনই কিন্তু 800 কোটি টাকার উপরে ট্রেড ছিল। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে হ্যাঁ, মার্কেটে ক্যাশ ইনফ্লো হচ্ছে এবং বিনিয়োগকারীদের সেই ক্ষেত্রে পার্টিসিপেশন অনেক বাড়ছে। বিনিয়োগকারীদের পার্টিসিপেশন হওয়ার কিছু কারণ তো আছে। কারণ সরকার, আমি আপনাদের অনুষ্ঠানে আরো একদিন বলার চেষ্টা করেছি, সেটা হলো সরকার কিন্তু টাকা দিয়ে বিনিয়োগকারীদেরকে বা পুঁজিবাজারকে সাহায্য করার কোনো দরকার নাই। সরকার তো আসলে ফ্যাসিলিটেট করার জন্য, তার পলিসি পুঁজিবাজারকে সহযোগিতা করবে। সরকারের যখনই 2-1 উচ্চ পর্যায়ের, যেমন আমরা বলি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, উনি যখন বলেছেন যে বাজার সম্পর্কে কমেন্ট করেছেন, মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যখন বাজার সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে কমেন্ট করেছেন, এই কথাগুলো বলার সাথে সাথে মানুষের ভিতরে আশার সঞ্চার হয়েছে যে আমাদের সাথে সরকার আছে। তো এই যে একটা পজিটিভ মেসেজ টু দি ইনভেস্টার্স, দ্যাটস এনাফ। মানুষ তো তার সম্পদ নিয়ে বিনিয়োগ করবে। আমরা যদি আজকে পুরো বাংলাদেশের চিত্রটা একবার খেয়াল করার চেষ্টা করে দেখি, তাহলে দেখবেন যে প্রাইভেট সেক্টরের বিল্ডিংই সব, সরকারের কিছু নাই। সো ডেভেলপমেন্ট যা কিছু হচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টরকে দিয়ে। সো মানুষ তার উদ্যোগী হয়ে, স্বপ্রণোদিত হয়েই কিন্তু সে তার বিজনেসটা করবে। সরকারের দরকার শুধু পলিসি। তো এইসব পলিসিগুলো লেভেলগুলোতে যদি আমরা অনেক সময় জিগজ্যাগ পজিশন দেখি, এটা না দিয়ে এটা যে একটা কনস্ট্যান্ট পজিশন থেকে থাকে, আমার মনে হয় এটা এই বাজার আরো তাহলে কি আমরা বলতে পারি যে মার্কেটে যারা রয়েছে বিনিয়োগকারী সহ অন্যান্য যে সকল পক্ষ রয়েছে সবাই আসলে নীতি নির্ধারকদের কাছ থেকে তাদের আস্থাটা বাড়ার জন্য এক ধরনের নীতি নির্ধারকদের তরফ থেকে একটা প্রত্যাশা করেন যে কোনো ধরনের? ডেফিনেটলি মানে সরকার তো সমস্ত ক্ষমতার অধিকারী, যদি মানে ফর অ্যাডমিনিস্ট্রেটিং দি নেশন। তো সেরকম সিচুয়েশনে আপনার সরকারের যে কোনো একটা পজিটিভ কথা এবং নেগেটিভ কথাও সরকারের উচ্চ পর্যায় থেকে, সেটা এইরকম সেন্সিটিভ বাজারে কিন্তু মারাত্মক ভূমিকা রাখে। সুতরাং পলিসি দিয়েই কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা করতে পারে। আর আরেকটা জিনিস আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখতে চাই, যেমন এই যে বিনিয়োগ সীমা, বাংলাদেশ ব্যাংকের যে বিনিয়োগের সময়সীমা, দেখেন 2016 সালের জুন পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেদিন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হলো যে এটা ব্যাংকিং কোম্পানি আইনে আছে। আমার কাছে একটু অবাক লেগেছে, হয়তো আমি আইনত ভালো বুঝি না, কিন্তু এরকম একটা টেম্পোরারি জিনিস আইনে কিভাবে অ্যাড্রেস করা হয়? আইন তো হবে একটা পারপেচুয়াল জিনিস, আইন একরকম হবে আর ডিরেক্টিভসগুলো হবে ডিফারেন্ট, রুলসগুলো হবে ডিফারেন্ট।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের জারি করা রুলস অনুযায়ী এই বিষয়টি ছিল, আইনের কথা বলেছে, তারা রেফারেন্স দিয়েছে আইন, যেটা আপনাকে পার্লামেন্টে গিয়ে সংশোধন করতে হবে। রুলস কিন্তু পার্লামেন্টে গিয়ে মানে ডিরেক্টিভসগুলো কিন্তু পার্লামেন্টে গিয়ে সংশোধন করার দরকার নাই। বাংলাদেশ ব্যাংক দে হ্যাভ পাওয়ার সেক্ষেত্রে এটাকে যদি সময় বাড়ানো যায়, এক্স্যাক্টলি। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক চাইলেও কিন্তু পারছে না। দে হ্যাভ গুড ইন্টেনশন টু ডু, তারা কিন্তু বলছে যে আমরা সহযোগিতা করব যদি এটা করতে চায়। কিন্তু আমার কাছে অবাক লাগে যে এরকম একটা টেম্পোরারি জিনিস, আইন সবসময় কিন্তু পারপেচুয়াল হয়, যে আমার অনেকদিন ধরে একটা জিনিস চলতে থাকবে। হ্যাঁ, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য রুলস আছে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য ডিরেক্টিভস আছে, কিছু মানে প্রচ্ছন্ন ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দেওয়া থাকে, সব রেগুলেটরের ক্ষেত্রে একই রকম। কিন্তু এখানে এরকম একটা টেম্পোরারি জিনিসকে কেন আইনের মধ্যে অ্যাড্রেস করা হলো আমি ব্যক্তিগতভাবে বুঝি না। হাউএভার সো বাংলাদেশ ব্যাংক এবং আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা সম্ভবত আবার বসবে এবং তাদের গুড ইন্টেনশন আছে টু ডু। এখন সরকার যদি তার পলিসি দিয়ে একটু সাপোর্ট দিয়ে দেয়, তাইলেই দেখবেন যে বাজারের আর মানে অর্থের কোনো অভাব হবে না। সরকারকে ফান্ড তৈরি করা, এই করা কিছু করার দরকার নেই। বাংলাদেশের কাছ থেকে অনেকদিন ধরেই আমাদের পুঁজিবাজার বিশ্লেষক এবং যারা সংশ্লিষ্ট রয়েছে সবাই এক্সপেক্ট করছে যে এই ক্ষেত্রে তারা একটু নজর রাখবেন। আরেকটি বিষয়, এই ক্ষেত্রে আমাদের আরো একটি পক্ষ রয়েছে, সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্তের কথা আমরা ইতিমধ্যেই শুনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, যে মার্জিন ঋণের 75% তারা মওকুফের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি হবে? আমি বলবো যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এখানেও আমি সরকারকে সাধুবাদ দিব। আইসিবি যদি দেখি আমরা, এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেখানে সরকারকে আমি সাধুবাদ দিব। এই ধরনের ঋণ মওকুফের যেই উদ্যোগ বা যে ভূমিকা তারা নিয়েছে, 75% 4 বছরের সুদের, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আপনি আজকের বাজারটা একটু খেয়াল করে দেখেন, ইট ইজ অনলি বিকজ অফ দিস। সো মানুষের ভিতরে কি হচ্ছে যে ঠিক আছে, ওকে, অ্যাগেইন আশার সঞ্চার। একটু আগে আমি যেটা বললাম যে ইয়েস, গভর্নমেন্ট উইথ আস, কিন্তু মাঝে মধ্যে যখন যে গভর্নমেন্ট উইথ নো হয়, তখন কিন্তু আমরা মানে অস্থির হয়ে যাই। তো এই জায়গাটাতে আমি আশা করব যে আইসিবির মতো অন্যান্য যেসব মার্চেন্ট ব্যাংকগুলো আছে বা ব্রোকারেজ হাউসগুলো যেগুলি আছে, সেগুলো একই রকম ভূমিকায় অবতীর্ণ হবেন। তবে সামর্থ্য এবং শক্তির ব্যাপার আছে, ডিপেন্ডিং অন দি শক্তি এবং সামর্থ্য তারা এই সিদ্ধান্তটা নিতে পারে। মওকুফ যদি তারা নাও করে, আমি যে কথাটা আপনার আগের অনুষ্ঠানগুলোতে বলার চেষ্টা করেছি, যে তারা এটা করতে পারে যে তাদের যে ইন্টারেস্টের পোর্শনটুকু আছে, সেই ইন্টারেস্টের পোর্শনটুকুর উপরে ফার্দার ইন্টারেস্ট চার্জ না করে তার ট্রেডেবল ফান্ডটাকে সিকিউর করতে পারে। সেভাবেও কিন্তু তারা সহযোগিতা করতে পারে। সবাই যে আইসিবির মতো এরকম শক্তিশালী ফান্ড নিয়ে বসে আছে, নাও করতে পারে। কিন্তু আইসিবির উদ্যোগের ফলে পাশাপাশি আরো কিছু উদ্যোগ আমরা আশা করছি। জনাব ফোরকান উদ্দিন, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই সপ্তাহে যেহেতু অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন 2015 সাল অর্থ বছর, এই বিষয়টি বাজেটকে ঘোষণার সাথে আমি একটু পুঁজিবাজারকে নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন রয়েছে, তবে বিরতির পর আমি সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানবো। আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব ফোরকান উদ্দিন, যে বিষয়টি বলছিলাম আসলে যে বাজেটকে কেন্দ্র করে আমরা একটি বিষয় ইতিমধ্যেই শুনেছি যে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে বা একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে। তো এই ক্ষেত্রে কমতে পারে আসলে পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির কর হার। আমি একটু খাত ভিত্তিকে অ্যাড্রেস করব। ব্যাংক, বিমা ও নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠান, এইসব খাতে কোম্পানির কর কমানোর কিছু প্রস্তাবনা করা হয়েছে। আর যেটা আমরা জানতাম যে ব্যাংক, বিমা ও এনবিএফআই এর কর হার 42.5 থেকে কমিয়ে 40% নির্ধারণের কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি হবে? ওকে, আমি আপনাকে দুইভাবে অ্যাড্রেস করি জিনিসটা। প্রথম কথা হলো যে লিস্টেড কোম্পানিগুলোর করের পার্সেন্টেজ কমানো। আমি বলি এটা যৌক্তিকভাবে হওয়া উচিত, কারণ একটা লিস্টেড কোম্পানি যেভাবে ম্যানেজ হয়, তার জবাবদিহিতার যতগুলো জায়গা থাকে, একটা প্রাইভেটলি ম্যানেজ কোম্পানির এতগুলো জবাবদিহিতার জায়গা থাকে না। যেমন আপনি একটা সিম্পল এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, একটা লিস্টেড কোম্পানিকে জবাবদিহিতা করতে হচ্ছে এসএসসির কাছে, একটা লিস্টেড কোম্পানি জবাবদিহিতা করতে হচ্ছে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টকের কাছে, একটা লিস্টেড কোম্পানিকে জবাবদিহিতা করা হচ্ছে তার শেয়ার হোল্ডারদের কাছে, একটা লিস্টেড কোম্পানিকে জবাবদিহি করতে হচ্ছে ট্যাক্স অথরিটির কাছে। তাহলে এতগুলো জবাবদিহিতার জায়গাকে অতিক্রম করে তার পক্ষে চাইলেই যা ইচ্ছা তা কিন্তু করা সম্ভব নয়। এতে করে আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্টকে নিতে বলি যে যতগুলো লিস্টেড কোম্পানি আছে সেগুলো এবং সমপরিমাণ সেম সাইজের সেম ইন্ডাস্ট্রির যদি প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে আমরা গভর্নমেন্টকে নিয়ে যদি আমরা একটা রিসার্চ সেল করে দেখি যে কোন জায়গা থেকে ট্যাক্সটা বেশি আদায় হচ্ছে, আমি হলফ করে বলতে পারি লিস্টেড কোম্পানিগুলো থেকেই ট্যাক্স আদায়ের পরিমাণটা অনেক বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে যদি আমার একটা প্রণোদনা দেওয়া যায়, তাতে করে দুইভাবে লাভ হচ্ছে। কোম্পানিগুলো তাদের এই যে হ্যাসেলগুলো বা এতগুলো জবাবদিহিতার আওতাকে ওভারকাম করে তারা এটা করতে পারে। আর দ্বিতীয়ত তারা যেটা করতে পারে সেটা হলো ইনভেস্টররা একটা সুবিধা পেতে পারে, ডিভিডেন্ডটা বেড়ে। এটা গেল আপনার ওভারঅল সেক্টর। এখন আসি আমরা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে। ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে যৌক্তিকভাবে ট্যাক্সের রেট কমা উচিত। প্রশ্ন আসতেছে কেন? আপনারা খেয়াল করে দেখেন, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু সুদ কমানোর কথা বারবার বলা হচ্ছে।
কোনো ব্যাংক কমিয়েছে, কোনো ব্যাংক এখন পর্যন্ত কমানো হয়নি। আমরা যদি সেদিন বাংলাদেশ মাননীয় গভর্নর সাহেবের স্টেটমেন্টটা দেখে থাকি, উনি বলেছেন যে সুদ কমানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের না, সুদ কমানোর দায়িত্ব ওই কমার্শিয়াল ব্যাংকগুলোর। এখন কমার্শিয়াল ব্যাংকগুলো যে সুদটা যে কমাবে, তার জায়গাটা কোথায় সুদ কমানোর? তাকে তো ইনকাম করতে হবে, তার ব্যাড ডেটকে প্রভিশন করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি যখন সুদ কমানোর কথা বলছি, দ্যাট মিনস আমি আমার ইনকাম কমাচ্ছি। আর ইনকাম যখন কমাচ্ছি তখন আমার ডেফিনেটলি আরেকটা সাইড বাই সাইড প্রণোদনা লাগবে। আর সেটা যদি ট্যাক্স হিসাবে না প্রণোদনা পায়, তাদের জন্য সুদ কমানো কিন্তু কঠিন হয়ে যাবে। তো আমি যৌক্তিকভাবে মনে করি যে এই ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর যে ট্যাক্সের রেট এখন আছে, এটা অ্যাবসলিউটলি বেশি, এবং এটাকে অবশ্যই অ্যাড্রেস করবে বলে আমি আশা করি। এবং এই খাতে দীর্ঘদিন ধরে আসলে অনেকে অপেক্ষা করছে একটু ভালো কোনো। আরেকটি বিষয় হচ্ছে টেলিকম খাতকে আমি উল্লেখ করতে চাচ্ছি। টেলিকম খাতের আমরা যেটা জানতাম যে আগে ট্যাক্সের প্রণোদনা পাওয়া যেত, এখন যেটা হচ্ছে বর্তমানে না থাকলেও আগামী বাজেটে এই ধরনের একটা চেঞ্জ তারা চাচ্ছেন এই সেক্টর। আপনি এই সেক্টরটা নিয়ে যদি একটু বলতেন। আমি আসলে এই সেক্টর নিয়ে যেটা বলার চেষ্টা করবো সেগুলো এরকম। দেখেন, তথ্য প্রযুক্তি যে খাত, সেই তথ্য প্রযুক্তি খাত বলতে যে শুধু টেলিকম সেক্টর তা কিন্তু নয়, আরও অনেকগুলি সেক্টর আছে। এখন স্পেসিফিক যদি টেলিকম সেক্টরকে আমি অ্যাড্রেস করতে যাই, আমি বলবো যে টেলিকম সেক্টরগুলোর স্টক ডেফিনেটলি ভালো। আমরা যে জিপি মার্কেটে লিস্টেড হয়েছে সে ভালো। এখন এই ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার জন্য আমি একটা এস্টাবলিশ সেক্টরকে যদি খালি কর ছাড়েই দিয়ে যাই, তাহলে সেখানে আমি জানি না, সরকারেরও তো টাকার দরকার, সরকার কিভাবে চলবে? তো রাজস্ব আয়ের দরকার আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে যদি আমাকে আপনি প্রশ্ন করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এস্টাবলিশড এই সেক্টরটা, মানে স্পেশালি টেলিকম কোম্পানিগুলোর কথা আমি বলছি, তাদেরকে ট্যাক্সের প্রণোদনা দেওয়া কতটুকু যৌক্তিক আমি সন্দিহান, আমার কাছে যৌক্তিক মনে হয় না। হ্যাঁ, অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে দেওয়া যেতে পারে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এক্সপোর্ট, সফটওয়্যার এক্সপোর্ট করা, আউটসোর্সের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু এখনও আছে, এবং আরও যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেটা দেওয়া উচিত। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাঙ্গালোরে কত বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এটা আরেকটা আমাদের গার্মেন্টস সেক্টরের পরপর আরেকটা বড় সেক্টর কিন্তু হইতে পারে আপনার এই খাতটা। তো সুতরাং এই খাতে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা উনি বারবারই বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ, উনি একদম রাইটলি বলছেন এবং যথার্থই বলছেন, এটা অনেক বড় সেক্টর হিসেবে হতে পারে। জনাব ফুরকান উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এ ছিল আজকের মতো আলোচনা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।